নমস্কার, শুরু হয়েছে কলকাতা বইমেলা। কলকাতা বইমেলায় আপনাদের স্বাগত। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আমি একজন সিনিয়র ফেলো বাংলা সাহিত্যে। আমার বিষয়টা ছিল ভারত বাংলাদেশ পারস্পরিক সীমান্ত ও ছিটমহল সমস্যা। 31শে জুলাই 2015 শেষ পর্যন্ত ছিটমহল বিনিময়টা কার্যকর হয়। দিনাটা ক্যাম্পে যারা এসেছিল তাদের অনেকে জমি ছেড়ে এসছে, জমির ক্ষতিপূরণটা পায়নি। আর এদিকে যারা বাংলাদেশের ছিটমহল, যেগুলো ভারতের এখন মূল ভূখণ্ড, তাদের জমি সমস্যার একটা এখনও কিছু সমস্যা অধরা রয়েছে। নমস্কার, রাই বাংলা থেকে আমি শুভাশিস। এই মুহূর্তে আমি আছি কলকাতার 49তম বইমেলা। যে 49তম কলকাতা বইমেলা হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই বইমেলায় আমি পেয়েছি দেবব্রত চাকিকে। দেবব্রত চাকি আপনাদের খুব স্বনামধন্য একজন লেখক। এই স্বনামধন্য লেখককে আমি আজ পেয়েছি কলকাতা বইমেলায়। ওনার একটা বিখ্যাত বই, আমি স্বনামধন্য কেন বলছি, ওনার এক বিখ্যাত বই আমরা জানি সবাই, যে নামটা নিয়ে খুব চর্চা হয়, ছিটমহল। দেখতে পাচ্ছেন আমি একদম ক্যামেরার সামনে দেখাচ্ছি। সেই ছিটমহল আমি যখন হাতের কাছে পেলাম এবং আমি ওনাদের প্রকাশকের সাথে বারবার কথা বলে ওনাকে আমি ধরার চেষ্টা করছিলাম, আজকে একদম সরাসরি ওনাকে পেয়েছি এবং এই নিয়ে আমি কিছু কথা বলবো। যে ছিটমহল আমরা যারা এখান থেকে, যে নোম্যান্স ল্যান্ড এবং তাদের যে অধিকার, তাদের যে কিছু নেই, আমি পুরোটা জানার চেষ্টা করব ওনার সাথে। সেই জায়গায় যেখানে আমি আপনাকে প্রথম কথা বলবো, এই ছিটমহল, হঠাৎ করে এইটাকে নিয়ে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতাগুলো যদি একটু বলেন। বিষয়টা হলো, আমি কোনোদিন ছিটমহল নিয়ে লিখবো বা লেখক হব, কিংবা ছিটমহল বিষয়ক সিনিয়র ফেলোশিপ অ্যাওয়ার্ডই আমার লাভ হবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে, এটা কোনো লক্ষ্য ছিল না। আমি এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহালও ছিলাম না। এক মিনিট, আপনি এখনই একটা কথা বললেন, ভারত সরকারের পক্ষ থেকে? ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আমি একজন সিনিয়র ফেলো বাংলা সাহিত্যে। আমার বিষয়টা ছিল ভারত বাংলাদেশ পারস্পরিক সীমান্ত ও ছিটমহল সমস্যা। 2012-13-তে আমি এটা পেয়েছিলাম। 2018-তে আমি আমার টোটাল সমীক্ষা সন্দর্ভটা জমা দিই, সেটা সরকার গ্রহণ করে। সেটাই এই কথা ছিটমহল হিসাবে গ্রন্থ আকারে যেটা আপনি দেখালেন বা দেখছেন, সেটা সেই সমীক্ষা সন্দর্ভটা, যেটা আমি ফাইনাল রিপোর্ট মিনিস্ট্রিকে জমা দিয়েছি। সেটাই, যদিও আমি ছিটমহল নিয়ে লেখা যদি বলেন, সেটা লেখাটা কিন্তু আমি অনেক দিন আগের থেকেই লিখি। সেইগুলো নিয়েও একটা বই 2011-তে বেরিয়েছিল, এই সোপান বের করেছিল, ব্রাত্যজনের বৃত্তান্ত প্রসঙ্গ ভারত বাংলাদেশ ছিটমহল। এছাড়াও আমার একটা কাজ আছে, সেই আরেকটা বই বেরিয়েছে, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের ওপর, সন্ন্যাসী ডাকুর ডঙ্কা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। দেখছিলাম বোধহয়, হ্যাঁ, এই বইটা আর কি, সন্ন্যাসী ডাকুর ডঙ্কা, সরি। হ্যাঁ, এছাড়া আমার সম্পাদিত গান্ধীর 150 একটা বই বেরিয়েছে। যাই হোক, এইভাবে আমার একটা পত্রিকাও আছে, জার্নাল, উত্তর প্রসঙ্গ। যাই হোক, আমি যে প্রশ্নটা আপনি করলেন, ছিটমহল, এই বিষয়টা আমার প্রথম নজরে আসে আজ থেকে কত বছর হবে, মোট কথা নির্দিষ্টভাবে বলি 1991 সালে। 1991 সালে একটা ভারত সরকার একটা প্রস্তুতি শুরু করে, সেটা হচ্ছে 3 বিঘা করিডোর বাংলাদেশকে চিরস্থায়ী ভিত্তিতে লিজ কার্যকর করবার উদ্যোগ নেয়। এবং এই লিজটা কেন প্রয়োজন পড়েছিল, যে এই লিজের মাধ্যমে একখণ্ড জমি, যেটা 3 বিঘা করিডোর, আন্তর্জাতিক করিডোর, যার সাহায্যে বাংলাদেশের দুটি বৃহত্তম ছিটমহল দহগ্রাম এবং আঙ্গারপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ গড়ে দেবে। এবং ছিটমহল বিনিময়ের যে ব্যাপারটা, যেটা 1974 সালের ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি যেটা আছে আর কি, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যেটা হয়েছিল শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে, ইন্দিরা মুজিব চুক্তি নামে খ্যাত, তারই একটা অঙ্গ হিসাবে
আপনার 3 বিঘা করিডোর লিজের ব্যাপারটা 1991 সালে উদ্যোগ নেওয়া হয় এবং 1992 সালের 26শে জুন সেটা কার্যকরী হয়। সেই সময় আমি খুব সামনে থেকে 3 বিঘায় সেই সময় আমি সশরীরে একাধিকবার গেছি আমি দেখেছি বিষয়টা, বোঝার চেষ্টা করেছি। তখন থেকে আমার মাথায় কিন্তু ছিটমহল বিষয়টা আমার মাথায় আসে এবং তখন থেকে আমি বোঝার চেষ্টা করি ছিটমহল বিষয়টা কি, কেন এই সমস্যাটা, সীমান্ত সমস্যাটা। এবং তখন থেকে আমি ছিটমহল বিষয়ক বিভিন্ন তথ্য সেটা আমি সংগ্রহ শুরু করি এবং 3 বিঘার সময় যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার পুস্তিকা প্রকাশ করলো, ভারত সরকার, রাজ্য সরকার তারা শ্বেতপত্র প্রকাশ করলো, পেমপ্লেট, বিভিন্ন রকম পুস্তিকা, সেগুলো আমি সংগ্রহ করা শুরু করি। কিন্তু এইগুলোর পেছনে কিন্তু আমার এই আজকের লেখক বা সিনিয়র ফেলোশিপ এইগুলো কিন্তু আমার কোনো লক্ষ্য ছিল না, আমি জানতামও না। মানে লেখকের জন্য হয়ে ওঠেন? না, আমি জাস্ট কাজের তাগিদে এটা করতে করতে এটা ছিটমহলটাকে আমি ভালোবেসে ফেলি। আপনি ওখানে গিয়েছেন তো বারবার? হ্যাঁ, 3 বিঘা তো বারবারই গেছি আমি, এখনও যাই, সুযোগ হলে যাই। এটা একটা আন্তর্জাতিক করিডোর দেখার মতো একটা ব্যাপার। এটা বাইরের লোক যারা আমাদের ওদিকে যান উত্তরবঙ্গে, আমার মনে হয় তাদের একবার 3 বিঘা করিডোর দেখে আসা উচিত। যে সমস্যাগুলো আছে, মানুষের যে সমস্যা, চাহিদার যে সেই জায়গাটা যদি মানে সেই অভাব অভিযোগ, ব্যাপারটা হচ্ছে ছিটমহল যেটা ছিল, ছিটমহল বলতে আমরা বুঝি রাষ্ট্রের যে অংশ অন্য রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত, আচ্ছা, তাকে বলা হয় ছিটমহল। বুঝতে পারলাম? হ্যাঁ, আমি তো বুঝলাম। রাষ্ট্রের যে অংশ অন্য রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত সেটাকে বলা হয় ছিটমহল। এরকম ছিটমহল হয়তো ইউরোপের অনেক দেশেও আছে, কিন্তু ভারতবর্ষের এই সমস্যাটা একদম একান্তই এই কোচবিহার, যেটা আজকে আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা, একদা হচ্ছে করদ মিত্র রাজ্য, প্রিন্সলি স্টেট, ইংরেজ আশ্রিত করদ মিত্র রাজ্য, তারও আগে স্বাধীন রাজ্য। এটা হচ্ছে আমাদের কোচবিহারের সঙ্গে একান্তভাবে রংপুরের সমস্যা। আচ্ছা, সেই সমস্যাটাই পরবর্তীকালে কোচবিহার রাজ্য এবং ব্রিটিশ বাংলা, আপনি তো জানেন যে 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কোচবিহারের তৎকালীন মহারাজা ধরেন্দ্র নারায়ণের এক চুক্তির মধ্যে দিয়ে কোচবিহার ইংরেজ আশ্রিত করদ মিত্ররাজ্যে পরিণত হয় এবং ইংরেজদের হস্তক্ষেপে কোচবিহার ভুটানি আগ্রাসন থেকে মুক্ত হয়। এই যে বিষয়গুলো, তখন থেকে কিন্তু এই ভূমি সংক্রান্ত সমস্যাটা রয়েছে। সেটা পরবর্তীকালে ধরেন ভারত পাকিস্তানের মধ্যে সমস্যা, কারণ এটা ইংরেজ আমলেরই সমস্যা। হ্যাঁ, এবং ইংরেজ আমলেও ছিটমহল বিনিময়ের উদ্যোগ নিয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসিত ইংরেজ সরকার, বাংলা সরকার। কিন্তু জনসাধারণের প্রবল আপত্তিতে সেদিন এই ছিটমহল বিনিময়টা কার্যকর হয়নি। আচ্ছা, এই যে জনসাধারণের প্রবল আপত্তি বলছেন, এই জনসাধারণ কি চায়নি ভারতের দিকে? তখন তো একটাই, তখন তো ভারত বলতে তো আসবে না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, তখন হচ্ছে ইংরেজ শাসিত ভারতবর্ষ, আর এগুলো ছিল ছোট ছোট রাজ্য, কুচবিহার, সেগুলো ছিল ইংরেজের করদ মিত্র রাজ্য। যাই হোক, বিষয়টা তো অনেকটা একটা প্রশাসনিক বা জটিলতার ব্যাপার, শাসনতান্ত্রিক জটিলতার ব্যাপার। পরবর্তীকালে 15ই আগস্ট 1947 স্বাধীনতার পর ভারত এবং পাকিস্তান, কোচবিহার রাজ্য ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের মধ্য দিয়ে অঙ্গীভূত হয়ে যায়। ফলে এই সমস্যাটা তখন ভারতের সমস্যা হয়ে যায়, আর ওদিকে পড়ে গেল পূর্ব পাকিস্তান। তখন থেকে এই সমস্যাটা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সমস্যা। সেই সময় অনেক আলোচনা, দুই দেশের মধ্যে ফাইল চালাচালি এগুলো হয়েছে।
ছিটমহল সমস্যা নিয়ে। পরবর্তীকালে 1971 সালে যখন পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলো, তখন থেকে এই সমস্যাটা আবার কেন্দ্রীভূত হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে সমস্যা। স্বাভাবিকভাবেই সেইটা নিয়ে 1974 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এই বিনিময়টা কার্যকর হচ্ছিল না। তার একটা অংশ ছিল এই 3 বিঘা করিডোর। মানে এই সময়ে দাঁড়িয়ে কি বাংলাদেশ আবার রাজি হচ্ছিল না? না, এই ব্যাপারটার মধ্যে ওখানকার মানুষ, এখানে মানুষের মধ্যেও একটা প্রবল আপত্তি ছিল। তারপরে কিছু আইনি জটিলতা ছিল, আইনগত জটিলতা ছিল, অনেক কেস টেস হয়েছিল এগুলোর বিরুদ্ধে। তারপর ধরেন এই যে 3 বিঘার যে ব্যাপারটা, 3 বিঘার লিজ কার্যকর হওয়ার পাশাপাশি আরেকটা বিষয় তৎকালীন ছিল যে বেরুবাড়ি হস্তান্তর, তার বিরুদ্ধে একটা তুমুল প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল। 3 বিঘা নিয়েও অনেক আপত্তি ছিল, 3 বিঘা লিজ দেওয়া নিয়েও অনেক আপত্তি ছিল। আমি এই জায়গাটা জাস্ট একটু আরও ক্লিয়ার করার জন্যে, এখানকার মানুষই আপত্তি তুলছে, তারা চাইতোটা কি? না, তাহলে ব্যাপারটা সেরকম না। 3 বিঘা হস্তান্তরের জায়গাটায় আপত্তি তুলেছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু সংগঠন। আচ্ছা, মূলত আপত্তি করেছিল সংঘ পরিবারের সমর্থনপুষ্ট সংগঠন কুচলিবাড়ি সংগ্রাম কমিটি। আচ্ছা, বিজেপিও এটার তুমুল বিরোধী ছিল। আর আরেকদিকে ছিল ফরওয়ার্ড ব্লক দলের পৃষ্ঠপোষকতায় সৃষ্ট 3 বিঘা সংগ্রাম কমিটি। আচ্ছা, এরা মূলত তুমুল আন্দোলন গড়ে তোলে ওই সময়ে 3 বিঘা হস্তান্তরের বিরুদ্ধে। ফলে এইটা নিয়ে অনেক কেস কাবারি অনেক রকম হয়েছে, অনেক রকম জটিলতা হয়েছে। তাতে হয়েছে কি, এই যে ল্যান্ডগুলো, এইখানকার ল্যান্ডগুলো নোম্যান্স ল্যান্ডের মতো, মানুষের অবস্থা তাদের রাষ্ট্রবিহীন হিসাবে তারা সেখানে অবস্থান করতে থাকে। এর মধ্যে আরও অনেক ঘটনা আছে। ঘটনাটা কী ধরনের, সেটা হচ্ছে ভারতের মধ্যে যে বাংলাদেশি ছিটমহলগুলো আছে, সেখানে সেই ধরনের কোনো সমস্যা তৈরি না হলেও বাংলাদেশের মধ্যেকার যে ভারতের ছিটমহল আছে, সেই ছিটমহলগুলোও কিন্তু উপর্যুপরি ভূমিদস্যুদের আক্রমণ, মৌলবাদী শক্তির হানাহানি, এটা কিন্তু নিরন্তরভাবে চলে আসছিল। এবং তার ফলে বহু মানুষ, সেই ছিটমহলের প্রকৃত বহু মানুষ, তখন তো আর কাঁটাতার তৈরি হয়নি, তাদের নিজের জান মাল বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে তারা ভারতের মূল ভূখণ্ডে এসে আশ্রয় নেয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই বিষয়গুলোর প্রতি সেইভাবে মিডিয়ারও নজর পড়েনি, সরকারও সেভাবে খুব একটা নজর দেয়নি। ফলে এটাও কিন্তু একটা দিক। যাই হোক, ইউপিএ সরকার শেষের দিকে এই ছিটমহল বিনিময় কার্যকর করবার জন্য উদ্যোগ গ্রহণ করে। তারা সংসদে বিল পেশ করে, প্রস্তাব আসে, সেই প্রস্তাবের আবার বিরোধিতা হয়। তখন বিজেপি এটার বিরোধিতা করেছিল। বহু মানুষ, সেই ছিটমহলের প্রকৃত বহু মানুষ, তখন তো আর কাঁটাতার তৈরি হয়নি, তাদের নিজের জান মাল বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে তারা ভারতের মূল ভূখণ্ডে এসে আশ্রয় নেয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই বিষয়গুলোর প্রতি সেইভাবে মিডিয়ারও নজর পড়েনি, সরকারও সেভাবে খুব একটা নজর দেয়নি। ফলে এটাও কিন্তু একটা দিক। যাই হোক, ইউপিএ সরকার শেষের দিকে এই ছিটমহল বিনিময় কার্যকর করবার জন্য উদ্যোগ গ্রহণ করে। তারা সংসদে বিল পেশ করে, প্রস্তাব আসে, সেই প্রস্তাবের আবার বিরোধিতা হয়। তখন বিজেপি এটার বিরোধিতা করেছিল।
তারপর বিজেপি যখন 2014-তে ক্ষমতায় আসলো, একটু আমি এখানটা এই যে বিলটা পাস হচ্ছে বা বিলটা নিয়ে কথা হচ্ছে বা বিজেপি যে বিরোধিতা করছে, ছিটমহলের বিষয়টা অনেকটা ঠিক এই ধরনের যে একটা বিরোধিতার যে ব্যাপারটা আপনি বললেন, যে যখন 3 বিঘা হস্তান্তর হয় তখন একটা তীব্র বিরোধিতা, একটা বাতাবরণ তৈরি হয় এবং সেটার সঙ্গে কিন্তু অনেক আগে আরেকটা আন্দোলন ছিল, বেরুবাড়ি আন্দোলন। বেরুবাড়ির বিনিময়ে এই 3 বিঘা করিডোর দেওয়া হবে বাংলাদেশকে। বাংলাদেশের দুটি বৃহত্তম ছিটমহল আঙ্গারপোতা এবং দহগ্রামের সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ড অর্থাৎ পাটগ্রামের সঙ্গে একটা সংযোগ গড়ে দেওয়ার জন্য একটা করিডোর, যেটা হচ্ছে এখন আন্তর্জাতিক করিডোর হিসেবে 3 বিঘা করিডোর নামে খ্যাত। সেই সময় সেখানকার মানুষের মধ্যেও একটা প্রবল বিরোধিতার একটা স্বর শোনা যায়। একদিকে কুচলিবাড়ি সংগ্রাম কমিটি স্থানীয় মানুষ তৈরি করে, যেটা ছিল হচ্ছে পৃষ্ঠপোষকতা দেয় হচ্ছে সংঘ পরিবার, পরবর্তীকালে ধরে নেন সেটাই বিজেপির ছিল, স্ট্যান্ড ছিল। আর আরেকটা হচ্ছে, আরেকটির নাম 3 বিঘা সংগ্রাম কমিটি, যেটা মূলত ফরওয়ার্ড ব্লক নেতা কমল ঘোর পৃষ্ঠপোষকতায় যেটা সৃষ্ট। সেই সময় তাদের বক্তব্য ছিল রক্ত দেব, প্রাণ দেব, 3 বিঘা দিচ্ছি না, দেব না। এটা বাংলাদেশকে হস্তান্তরের ব্যাপার কি? 3 বিঘা করিডোর আমরা লিজ দিচ্ছি না, দেব না। এটা কিন্তু দেওয়াল লেখন সেই সময় বহু জায়গায়, পুরনো মানুষদের কিন্তু এখনও হয়তো মনে আছে, তারা কিন্তু বহু জায়গায় দেখেছে। উত্তাল গণ আন্দোলন। 3 বিঘা হস্তান্তরের আগে, 2 দিন আগে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, তপন শিকদার, ইনারা কিন্তু সব 3 বিঘায় এসেছিলেন। লালকৃষ্ণ আদবানি সেখানে বলেন যে আজকে 3 বিঘা লিজ কার্যকর হতে যাচ্ছে, বিজেপি সুযোগ পেলে এই ভুল সংশোধন করবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যখন ইউপিএ সরকার, একটা প্রশ্ন আমি এখানে আবার জাস্ট আটকাচ্ছি এই যে মুহূর্তে, মানে এই ভুল মানে বিজেপি এটা বিরোধিতা করছে, তীব্র বিরোধিতা। আমি বলছি, আমি আসছি, তখন এটা বলেছিল, এটা বিজেপির স্ট্যান্ড ছিল। পরবর্তীকালে যখন ইউপিএ সরকার এই ছিটমহল বিনিময় সংক্রান্ত বা সম্পর্কিত সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পেশ করে, সেদিনও কিন্তু বিজেপি বিরোধিতা করে বলেছিল এই বিল সংসদে পেশ হলেও আমরা পাশ করতে দেওয়া হবে না। কিন্তু তারপরেও কিন্তু বিজেপি 2014-তে ক্ষমতায় আসার পর 2015-তে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যৌথভাবে ঢাকা সফর করেন এবং উভয় দেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। তো এখানে কিন্তু একটা প্রশ্ন রেখে যায়, বিজেপির এই যে স্ট্যান্ডের পরিবর্তন হলো, এটা নিয়েও যে সব কিছু সুস্থভাবে সবাই মেনে নিয়েছে তা না, ব্যাপারটা কিন্তু এখনও চর্চার মধ্যে আছে। এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যেই দিকে বাংলাদেশ যাচ্ছে বা বাংলাদেশে এখন যে জায়গায় অবস্থান করছে, এই ঘটনার প্রেক্ষিতে হয়তো ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে বিজেপির নতুন করে ভাবনারও একটা অবকাশ রয়ে গেছে। বিজেপিকেও ভাবতে হবে যে তাদের যে স্ট্যান্ডের পরিবর্তনটা এবং পরবর্তীকালে আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে প্রতিবেশী দেশ, সেই জায়গায় নতুন করে বিষয়টা কিন্তু রিভিউ করলেও করার একটা সুযোগ হয়ে উঠতে পারে। এটা আমার ব্যক্তিগত মনে হয়, এই জায়গাটা ভাবা দরকার আছে। আর কারণ এখন আঙ্গারপোতা দহগ্রাম, এই যে 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গারপোতা দহগ্রামে এই যে যোগাযোগ, আঙ্গারপোতা দহগ্রাম এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
সেখান দিয়ে অনেক রকম সন্ত্রাসী কার্যকলাপের আমাদের উত্তরবঙ্গের বুকে মানে ছড়িয়ে দেওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে এবং এটা আশঙ্কাও করছে মানুষ। তার মানে প্রশাসনিক প্রচুর ঢিলাঢালা। না, সেই জায়গাটার মধ্যে কোনো ফেন্সিং নেই, বেড়া নেই, কাঁটাতারের বেড়া নেই, এমন একটা জায়গা। এটা ঠিক ভৌগোলিক অবস্থানটা, এবং তারপরে তিস্তা নদী, আচ্ছা, পরে ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত জটিল, মানে সেখানে কাঁটাতারের বেড়া নেই, ফলে খোলা সীমান্তে একদমই উন্মুক্ত বর্ডার, সেখান দিয়ে অনেক দুষ্কৃতি কার্যকলাপ, নাশকতার এই একটা সম্ভাবনা কিন্তু এখন দেখা দিয়েছে। পরিবর্তিত বাংলাদেশের এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং মৌলবাদী শক্তির যে আগ্রাসন। তার মানে আপনি একটা সন্দেহ প্রকাশ করছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে একটা ভারতবর্ষের নাশকতার চেষ্টা করতে পারে এই করিডোর দিয়ে। হ্যাঁ, এবং এর আগে হয়েওছে, হয়নি তা না, হয়েওছে। ফলে এই বিষয়টা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সামগ্রিকভাবে ছিটমহল বিনিময় হয়ে গেলেও আরেকটা বিষয় কিন্তু ভুললে চলবে না। ছিটমহল বিনিময়ে ভারতের 111টা ছিটমহলের 17,000 একর ভূখণ্ডের সঙ্গে বাংলাদেশের 51টা ছিটমহলের 7,000 একরের বিনিময় হয়েছে, সম্পন্ন হয়, যাতে ভারতকে 10,000 একর ভূখণ্ডের ক্ষতি স্বীকার করতে হয়। এটাও কিন্তু ঘটনা, এটা কিন্তু আজকে ইতিহাস। ফলে এই বিষয়গুলো ভবিষ্যতে যে আবার নতুন করে ভাবনার জায়গায় আসবে না, এটা কে বলতে পারে। ঠিকই তো, 10,000 একর তার ক্ষতি স্বীকার করতে হচ্ছে, এবং তার বিনিময়ে ভারত পাচ্ছেটা কি? মানে এই যে এটা হচ্ছে একটা রক্ষা হলো আর কি, আন্তর্জাতিক দায়বদ্ধতার কথা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিটাও তো মাথায় রাখতে হবে। যে সৌভাতৃত্ব ছিল শেখ মুজিবের আমলে, সেই জায়গাটায় তো আজকে আর সেই জায়গা নেই। এখন এই দীর্ঘ কয়েক দশকে তিস্তা দিয়ে বলেন, পদ্মা দিয়ে বলেন, যমুনা দিয়ে তো অনেক জল গড়িয়ে গেছে। ফলে বিষয়গুলো এখন নতুন করে আমার মনে হয়, এটা আমারও ওপিনিয়ন, যে এই বিষয়টা নতুন করে স্ক্যানারে ফেলা উচিত। হয়তো এটাও ভবিষ্যতে একটা ভাবার জায়গা, ক্ষেত্র তৈরি করবে। ছিটমহলের বই নিয়ে, এই বইটা যে আমি প্রচুর তথ্য দেখছিলাম, সরকারি নথি দেখছিলাম, এটা কি যারা রিসার্চ করে তাদের জন্য কোন অ্যাঙ্গেল? হ্যাঁ, এই যে নথিগুলো, এই বিষয়টা একটা খুব আন্তর্জাতিক বিষয়, ব্যতিক্রমী বিষয়। যতটা সম্ভব দুমলাটে লিপিবদ্ধ করা হয়েছে, এবং এখানে আপনার এই বইয়ে 1991 থেকে 2015 পর্যন্ত বিভিন্ন পেপার কাটিং আছে, আর যে নথিপত্রগুলো আছে সেগুলো দুমলাটে রাখা হয়েছে। ফলে সেগুলো যদি ভবিষ্যতে কাজে লাগে বা এই বিষয়টা আরও জানতে চায় কেউ, কারণ এটা তো একটা আন্তর্জাতিক বিষয়, অনেকেই গবেষণা করছে বিভিন্ন ইউনিভার্সিটি দেশ বিদেশে, তাদেরও দরকারে পড়তে পারে। অর্থাৎ সব কিছু দুই মলাটে আনবার একটা চেষ্টা করলাম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের রাই বাংলার তরফ থেকে। দেখতে থাকুন।